কিনা মানে গ্যাস এবং এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে এটা যদি বৃদ্ধি পায় তাহলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা। চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন যদি সরল সহজ ভাষায় গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম, আপ করেগা তো রাসলীলা, হাম করেগা তো ক্যারেক্টার কি। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर टीला। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर टीला। আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি তাদের মুরুদ থাকে, সততা বলতে কিছু থাকে, তাহলে এটা উত্তর দিক। কি করে এর দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর টুপি পরাচ্ছে, এই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে রাখতে চাই। শুরুতে যেটা বলবো, কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় 100% উপরে দাম বাড়িয়েছে। আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, মিথ্যার একটা সীমা আছে। প্রথম আমি বিদ্যুতের বিল সম্বন্ধে আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করতে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধা, যে কোনো প্রশ্ন অসুবিধা। এই একটা দেখাচ্ছি আগে, সালের সেপ্টেম্বর মাস, দৈনিক সংবাদ, 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। এক দৈনিক সংবাদ ভুলও বলতে পারে, ডেইলি দেশের কথা। প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থালী বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি নেশন। এটা 2010 সালে। সংগ্রাম, রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। বিদ্যুতের মাশুল বাড়লো 1 এপ্রিল থেকে ইউনিট পিছু 1 টাকা 46 পয়সা। আবার স্যার প্রত্যেকটা শুরু করেন। আবার
এবার ইউনিটের দাম কত? 77 পয়সা। আগে কত বাড়ালো? 1 টাকা 40 10-এ, আবার 1 টাকা 46 বললাম। আরেকটা কোনটা? এটাও দৈনিক সংবাদ, এটা সন্ধান গেল। বিদ্যুতের মাসুল বাড়লো, মেটাতে হবে বকেয়া সহ, দৈনিক সংবাদ। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। আমরা কি করছি? বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে ছিল। বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল। নিগমটা কে বানালো? বামফ্রন্ট। কবে? 2004। বেসরকারীকরণ কে করতে গেল? বামফ্রন্ট। 2005-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে, বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর, এটাকে নিগম করতে হবে, নতুবা সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে। আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এটা সরকার হাতে থাকুক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার গিয়ে আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে। আগে যে বিদ্যুৎটা নিত এর তেমন কোনো দাম নির্ধারণ করা ছিল না বামফ্রন্ট সরকারের সময়। ইচ্ছা হলে কিছু দান দক্ষিণা দিত, আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন। বামফ্রন্ট সরকার যখন কোম্পানি তৈরি করলো, স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন 2003 লাগু হয়ে গেছে। এটা কেন্দ্রীয় আইন, সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লাভ লোকসান সমান জায়গায় নিয়ে যেতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়া যাবে না। যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এখানে ডেপুটেশনে এনে আর নূতন নিয়োগের মাধ্যমে নিগম কাজ শুরু করলো। 2018 সাল পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের গড় দাম সব খরচপাতি মিটিয়ে গড়, ইন্ডাস্ট্রিতে বেশি, কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি, গরিব মানুষের জন্য 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা এই ছিল দাম। এটা অ্যাভারেজ করলে গড়, এটা আমার কথা না। রেগুলেটরি কমিশন 2014 সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল, তখন এটা গড় দাম ছিল 3 টাকা 99 পয়সা গড়। এখন তারা বলছে কিচ্ছুই না, এই পার্সেন্ট সেই পার্সেন্ট। আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন, আপনারা বলছেন তেমন কিছু বানাননি, 3 টাকা 99 পয়সা এটা কয়েকদিন আগে ছিল, এটা দা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব 60 টাকা 15 পয়সা। সেই দিন আবার এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো 77 পয়সা পার ইউনিট, প্রতি ইউনিটে বাড়িয়ে দিয়েছেন। তাহলে দামটা কি দাঁড়ালো? গড় দাম বলছি আমি, গড় দামটা কি দাঁড়ালো? 60 টাকা 92 পয়সা। 3 টাকা 99 আর 60 টাকা 92, কত ডিফারেন্স হয়? 100% কাছাকাছি। তাহলে জবাব দিন, কেন মানুষকে এই সমস্ত অসত্য কথা বলছেন? সত্য কথা বলুন। ক্লিয়ার আগে বুঝতে হবে। এই যদি এটাকেও ধরি 10.78 প্লাস 7.15 7.15 and plus 7 24.93%। 7 বছরে বাড়িয়েছে 116%। আর আমরা আমাদের যদিও নিগম আলাদা একটা সংস্থা, তবুও বলবো আমাদের সময় বেড়েছে 24.93%।
आप करेगा, रासलीला हम करेगा, करेक्ट। পর্যায়ক্রমে এই চার্জ সেই চার্জ এই সমস্ত করে আমি একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই চার্জগুলি আইনে থাকলেই বসাতে হবে? কোথায় সিদ্ধান্ত হয়েছে? এটা তো নিগম এবং সরকারি ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। আমরা তো বসিয়েছি। প্রথম যেটা আমি জিজ্ঞাসা করব, গত অর্ডারটাতে আমি পড়েছি আপনাদের 200 পৃষ্ঠার উপরে আপনাদের রিপোর্ট পড়ে আমি কথাগুলো বলছি। আগে রিবেট ছিল, আপনি বিলটা পাওয়ার পর মিনিমাম 7 ডেজ 7 দিনের মধ্যে পেমেন্ট করলে আপনি রিবেট পেতেন। সেই রিবেটটার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল। এই রিবেটটাকে 2% কমালেন কেন? চালাকিটা কোথায় করেছে জানেন? আগে ছিল 7 দিন, এখন করে দিয়েছে 5 দিন। বিলটা করে 3 দিন পরে নিয়ে আপনাকে দেবে, হাতে রইল কয় দিন? 2 দিন। আপনি পেমেন্টটা করলেন না, তাতে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একটা পেনাল্টি দিতে হবে। রিবেট তো পাবেনই না, উল্টো আপনাকে বিরাট অঙ্কের টাকা পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টি টাকার পরিমাণটা তারা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ালেন? দিন কমিয়ে দিয়েছেন। আগে ছিল 7 দিন, এখন এটাকে করে দিয়েছেন 5 দিন। যেই ডেটে বিল দেবেন তার থেকে 5 দিন। তাহলে মানুষ সেই রিবেটের সুযোগটা নিতে পারবে না। আর রিবেট তো পেলই না, উল্টো তাদের থেকে জরিমানা আপনারা নিজেদের পকেটস্থ করবেন আয় বাড়ানোর জন্য, উপার্জন বাড়ার জন্য। এটা প্রতারণা নয় কি? এটা কি বলুন? কেন 7 দিনটা কমালেন? একটা মানুষ টাকা জোগাড় করতে তো তার একটু সময় লাগে। এটা আইন কানুন বলতে তো কিছু আছে। এটা কোন চালাকি বুদ্ধি? এই জবাবটা চাই। কেন করেছে? এটা হলো কমিশনের। বিদ্যুৎ বছরে একবারে বাড়তে পারে, কমিশন প্রত্যেক বছর। আইন আমার খেয়াল খুশি মতো হবে না। ওই দেখলেন না, সিপিএম 2 টাকা 9 পয়সা পর্যন্ত চেয়েছিল, কমিশন বলো না 1.40, 1 টাকা 40 পয়সা। 2 টাকা 9 চেয়েছিল, তাহলে কত হতো? 92%। এরা আবার বিদ্যুৎ নিগমের সামনে ধর্ণা দিতে যায়। কি বলছে কমিশন? বর্তমান বিদ্যুৎ নিগমকে কি বলছে? এই দেখো, the commission directs TSECL to levy. What is the meaning of the levy? সুব্রত বাবু তারা ভালো ইংরেজি জানে। সংগ্রহ। To commission directs TSECL to levy, সংগ্রহ করো। কি? ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট করো। এটাকে বলে FPPCA, যেটা ফুল ওয়ার্ড বললাম। as per provision of, as per আইন মোতাবেক TERC, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা রেগুলেশন 2011। আইনটা কে করলো? বাম সরকার। রেগুলেশন মানে আইন। বামের সময় এই রেগুলেশনের কমিশনের ডিরেকশন বললো ইফ, এবার বলছো যদি না বাড়াও কি হবে? If FPPCA is not levied, তুমি যদি না নাও as per the regulations, the commission will not allow carrying cost in the next tariff order for the period of FPPCA was not levied, and the same has resulted into revenue gap. আপনারা জানেন এটা রাখেনি কেন? বিদ্যুৎ নিগম কি করে? সিস্টেমটা কি? বিদ্যুৎ নিগম কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বাড়ি করে। তারা কোত্থেকে কিনে? পালাটানা, মোনারচক, আরো বিভিন্ন জায়গাতে কিনে, রুকিয়াতে কিনে। কেনার যে তাহলে কিনতে হবে তার। এবার কেনার পরে কি করে? আনতে হবে ট্রান্সমিশন।
খরচ লাগে, কিনতে খরচ লাগে, আনতে খরচ লাগে, এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে। প্লাস কাজটা বলছে তুমি যদি এরকম ওই যেটা আগে বলছি, যদি বিদ্যুৎ, যদি দেখা যায় ফুয়েল দাম বাড়ে, যদি দেখা যায় ফুয়েল মানে এখানে গ্যাস, আমাদের সব তলে গ্যাস যদি বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট কি, এক ইউনিট বিদ্যুৎ এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত, এক ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত, 10 টাকা 67 পয়সা পার ইউনিট খরচ। মানুষ থেকে সংগ্রহ করে কত, 7.86, 60 টাকা 86 পয়সা। গ্যাপ কত রইল, 2 টাকা 82 পয়সা, 2 টাকা 82 পয়সা। তো ওই যে একটু আগে পড়ে শোনালাম, বলছে তোমার যদি এরকম হয় তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের জানাও, যখন নেক্সট টাইম আসবে তখন তোমরা নতুবা আমি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবো না। এই 2 টাকা 82 গ্যাপ। তাইলে এবার বোর্ড কি করলো, অনলি 77 পয়সা, অনলি 0.77 পয়সা বাড়ালো। কার কথা, কমিশনার বাড়ানোর পরে তারপরও গ্যাপ রয়ে গেল 2.05, 2 টাকা 5 শর্ট। কেন আরো বাড়ানো না কেন, কমিশন বলে দিয়েছে তোমার ওই 2000 আগের আইনে তোমাকে বলে দিয়েছি তুমি 25% উপরে উঠতেই পারবে না। যদি 25% উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। ডেমোক্রেসি, তুমি যদি যাতে কোনো সরকার বেপরোয়া হয়ে যায়, কোনো নিগম যাতে বেপরোয়া হয়ে যায়, সেই জন্য তাকে না। দ্বিতীয়, সেখানে আপনারা যেটা বাড়িয়েছেন তার কারণগুলো যেটা আছে সেটা কি, এটা হলো গিয়ে প্রথম 7%, তারপরে 7.15, 2 দফায় মানলাম, কিন্তু এইটাই সবটা মিলে কিন্তু ওইটা হয় না। তাহলে বাকি যেটা একটা হলো গিয়ে ডিউটি চার্জ, দেখবেন বিলের মধ্যে লেখা আছে ডিউটি চার্জ। এটা কি, এটা তো বামের আমলে ছিল না, 2018 মার্চ পর্যন্ত ছিল না। এটা কি জানেন, এটা হলো রাজ্য সরকারের আদায়, তোলাবাজি। সোজা কথা, এটা রাজ্য সরকারের তোলাবাজি। এই টাকা কিন্তু নিগম পাবে না। নিগম তুলে এই যে 5%, টোটাল বিলের উপর 5% টাকা আপনি দেবেন ডিউটি চার্জ। এই ডিউটি চার্জ মানে শুল্ক। এটা, এই টাকাটা রাজ্য সরকারের কোষাগারে গিয়ে জমা পড়বে। কার টাকা, এই আমজনতা গ্রাহকরা যে টাকা দিচ্ছেন সেই টাকা গিয়ে রাজ্য সরকারের কোষাগারে জমা পড়বে। এটা কি, আমি তো বিদ্যুৎ যা কিনেছি, যা দাম সেই দাম দেব, তাহলে আমি কেন অতিরিক্ত রাজ্য সরকারকে 5% দেব? কারণ এই যে বিদ্যুতের যে দামটা নির্ধারণ হয়, প্রতিটা ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল কস্ট থেকে সব ক্ষেত্রে যে ট্যাক্স কিন্তু আপনারা পেমেন্ট করছেন, সেই ট্যাক্সটা ধরেই কিন্তু বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে। তাহলে এইটাই, এই যে নির্ধারিত ট্যাক্স কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ছে। আপনারা যে ট্যাক্সটা দিচ্ছেন সেই গ্রাহকের উপরে গিয়ে পড়ছে। তাহলে এরপরে আবার আরেকটা ট্যাক্স কেন রাজ্য সরকারে, যেটা বামের আমলে তো ছিল না, 2018 মার্চ পর্যন্ত ছিল না। এই সুদ দেখবেন এটার মধ্যে বিলের মধ্যে ধরা আছে। মিটারের চার্জ একটা ছিল, এবং সেই মিটার এখন রেন্টও বাড়িয়ে দিয়েছেন আপনারা। এইভাবে পর্যায়ক্রমে, এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা, দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনারা যে ব্যালেন্স শিট দাখিল করেন, এখানে গিয়ে সারা বছরে ব্যয় এবং যেই খরচপাতি করেছেন তার উপরে দাম নির্ধারিত হয়। এই জায়গাটাতে প্রশ্ন হলো, আপনারা যেটা ঠিক করেছেন এটিসি লস, এটা হলো কি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, যে লাইনটা দিয়ে বিদ্যুৎ আনা হয়, যে লাইনটা দিয়ে বিদ্যুৎ বন্টন করা হয়, এটাকে বললে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। একটা উচ্চ পরিবাহী আর একটা নিম্ন পরিবাহী লাইন।
বন্টন সহ। এখানে গিয়ে যেটা এগ্রিগেটেড ট্রান্সমিশন লস, যেটা এখানে গিয়ে আপনারা শো করেছেন, আমি দেখলাম পিটিশনে বলেছেন শো করেছেন 19%, 20%-এর মতো লস দেখিয়েছেন। কার্যত এটা কিন্তু শো করেছেন কারচুপি ছিল এটার মধ্যে। লাস্ট যে 2 বছর, সেই 2 বছরের হিসাবটা নেই আপনাদের অর্ডারের মধ্যে, শেষ 2 বছর, মানে এটা লোকে 23-24, 24-25-এর হিসাব নেই। তাহলে এই জায়গাটাতে যে বাড়তি যেটা বসালেন, এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসের কারণটা কি? প্রথম কারণ যেটা, এটা পরিচালনগত ত্রুটি। দ্বিতীয় কারণ যেটা বিদ্যুৎ পরিবহনের ক্ষতি। এই ক্ষতিটা হলো টেকনিক্যাল লস। ঠিকমতো মেনটেনেন্স করা, দেখাশোনা করা, এগুলো আপনারা ঠিকমতো করেন না। আপনাদের লোক লস্কর নেই, রিটায়ারমেন্টের পরে কোনো রিক্রুটমেন্ট নেই, এবং আলটিমেটলি কি এটা গ্রাহকের উপর কেন চার্জ পড়বে? এটা তো ব্যর্থতা আপনারা। আপনারা কেন লোক নিচ্ছেন না, কেন নিয়োগ করছেন না? টেকনিক্যাল লস যদি হয় তার জন্য দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এটা গ্রাহকের উপর কেন পাস করবেন? এখানে কি একটা বিরাট অঙ্কের টাকা গ্রাহকের উপর বিলের মধ্যে পাস করে দেওয়া হয়েছে। বললো তো এই লস কে গ্রাহক কেন দেবে? সঙ্গে যেটা এসছে বিল, নিয়ম হলো প্রতি মাসে বিল আপনাকে দেবে। আচ্ছা, এখানে এগুলি আমি সব গ্রাহকদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আপনি বিলটা হাতে পাওয়ার পরেই দেখবেন কোন ডেট, আগের ডেটে যে বিলটা দিয়েছে পরের ডেটেই বিল দিতে হবে, কিন্তু উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে। তাহলে 1 মাসে যে বিদ্যুৎ ব্যবহার করেছি এটার উপরে স্ল্যাব ঠিক হবে। স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3। স্ল্যাব 1 কম রেট, কম ব্যবহার যারা করে কম রেট, মিডিয়াম যারা ব্যবহার করে স্ল্যাব 2, বেশি ব্যবহার করলে আপনি স্ল্যাব 3-তে যাবেন। 1, 2, 3 টাকার একটা বিরাট ডিফারেন্স আছে, দেখবেন বিলের মধ্যে লেখা আছে। আমি যদি 1 মাসের বিলটা 1 মাসে পাই, আমি হয়তো স্ল্যাব 1-এ থাকবো। বিলটা মাসে 1 মাসের বিলটা যদি 1.5 মাসের মাথায় করে, তাহলে আপনি কি কিন্তু স্ল্যাব 2-তে অথবা স্ল্যাব 3-তে ঢুকে যাবেন। তাহলে 2-তে ঢুকলে আপনি বেশি রেট দিতে হবে, আর 3-তে ঢুকলে আরও অনেক বেশি রেট দিতে হবে। তাহলে আপনি ঠিক টাইমে বিল করলেন না, তার জন্য আমি কেন বেশি টাকা দেব? আমি গ্রাহক তো দায়ী না। তাহলে আপনি মাসের বিল মাসে কেন করবেন না? তার জন্য দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। এবং এর জন্য আমি স্ল্যাব 2, আমার বাড়ির ক্ষেত্রে এটা হওয়ার পর আমি জবাব চেয়েছিলাম, মাথা নুয়ে আছে, কোনো জবাব দিতে পারিনি। আমি স্ল্যাব 2 থেকে স্ল্যাব 3-তে 1.5 মাস পড়বি, কি হচ্ছে এগুলো চলবে? এবং এই জায়গাতে স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3 নামে দেরি করে বিল করলে একই বিদ্যুৎ আপনি ধরেন প্রথমবার দাম দিলেন 3.5 টাকা বা 4 টাকা বা 5 টাকা, দ্বিতীয়বার স্ল্যাব 2-তে যখন ঢুকবেন 6.5 টাকা, তৃতীয়বার যখন স্ল্যাব 3-তে ঢুকবেন 8 টাকার উপর, একই বিদ্যুৎ। তাহলে এটা কি অপরাধ? অপরাধটা কার? অপরাধটা কি গ্রাহকের, না নিগম রাইট টাইমে বিলিং না করাতে এটা আপনি দিতে পারেন নাই? সেকেন্ড যেটা বিলিং, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের রিপোর্ট, এটা আমার রিপোর্ট না, আমি পড়েছি আপনাদের রেগুলেটরি কমিশনের অর্ডারে। আমি দেখলাম ত্রিপুরার মাত্র 16টা শহর এলাকায় 60%-এর কম বিলিং হয়। মানে যত গ্রাহক 60% নিচে কম বিলিং হয় 60% আরবান এরিয়ায়, আর গ্রামীণ এলাকা আরও খারাপ। তাইলে 100% বিলিং যদি হয়, 100% এগেইনস্টে টাকাটা আদায় হবে। সেই টাকাটা আদায় হলে ওই যে 60% উপরে 100% চাপিয়ে দেওয়া হচ্ছে, যারা বিলটা হয় বা যারা বিলটা দেয় তাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই চাপ থেকে তারা মুক্তি পাবে। কিন্তু এখানে গিয়ে অ্যাকচুয়াল ত্রিপুরা যে বিলিং করতে পারছেন অনলি 60% শহর এলাকায়, আর গ্রামীণ এলাকায় 50% নিচে। তাহলে বাকি যে বিদ্যুৎ ব্যবহার করছে, সোজা কথা, বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দেয় না, আর হয়তো এটাকে থেফট বলতে পারেন, সোজা কথা থেফটই, এটা চুরি। তাহলে এটা হলো এক, আপনারা বিলিং করেন নাই, তার জন্য তাকে কিন্তু আপনি চোর বলতে পারবেন না।
বিল্ডিংটা করবে না তাকে দায়ী করতে পারবেন, তুমি কেন টাকা দাওনি। এখন এটা হলো এক। দুই, আরেকটা হলো হুক লাইন, এটা চুরি। হুক লাইনে যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে ওটা চুরি। কিন্তু আমি বিল্ডিং করলাম না, টাকা আদায় করলাম না, তার দায়িত্ব কেন আরেকটা গ্রাহক বহন করবে? এটা কেন অন্য গ্রাহকের কাঁধে গিয়ে পড়বে? এটা কি নিগমের ব্যর্থতা না? এটা কি সরকারের ব্যর্থতা না? আমি স্বীকার করি 100% সম্ভব না, কিন্তু এটাকে চেষ্টা করলেই 80 থেকে 90% যাওয়া যায়। তাহলে টাকাটা আদায় হবে, অটোমেটিকলি লসের পরিমাণ কমবে, নিগমও বাঁচবে, গ্রাহকও বাঁচবে। তাহলে এই ব্যবস্থা কেন তারা নিতে পারছেন না? এটা তো ছিল আগে, এই দায়িত্ব নিয়েই কথাগুলো বলছি। তাহলে এই জায়গাটাতে আরেকটা বিষয় ক্ষতির কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় যেটা, সেখানে আমি বলবো আপনারা এখানে 1060 কোটি 23 পয়সার অনুমোদন দিয়েছেন বাৎসরিক গ্রাহক থেকে আদায় করার জন্য। আদায় কত হচ্ছে তার হিসাবটা দিন। রেগুলেটরি কমিশন থেকে তো অর্ডার করে নিয়ে এসছেন, কিন্তু আদায়টা কত হচ্ছে তার হিসাবটা দিন। দিতে পারবে না, আর থাকবো এটা আপনাদের সমক্ষে দেবে না, তাহলে বাকিটা লস। এবং এই যে লসটা হচ্ছে এখন, সেখানে গিয়ে এটা রেগুলেটরি কমিশন এই বিষয়গুলি দেখা উচিত, এটা কেন গ্রাহকের উপর গিয়ে পড়বে। এটা নিগমের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা, এটা সম্পর্কে ব্যবস্থা না নিতে পারাটা সরকারেরও ব্যর্থতা। খারাপ মিটার, এটা নিয়ম হলো মিটার খারাপ হলে মিটার চেঞ্জ করে দিতে হয়। আর মিটারটা খারাপ থাকলে এটার একটা গড় হিসাব করে হঠাৎ করে আপনি 6 মাস পরে গিয়ে একজন গ্রাহককে দিয়ে দিলেন 6 মাসে এত টাকা আপনাকে দিতে হবে, নতুবা আপনার এটা কাটা, লাইনটা কেটে দেবে। তবে খারাপ হতেই পারে মিটার, এটা তো যন্ত্র, তাহলে এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে। তাহলে খারাপ মিটার ত্রিপুরার যে কত আছে এই সংখ্যাটা জনসমক্ষে বলুন। আমার ধারণা টোটাল মিটারের প্রায় 40% উপরে খারাপ মিটার। তাহলে অ্যাকচুয়াল বিলিংটা হচ্ছে না, এবং এটা গিয়ে বৈধ গ্রাহকের উপর গিয়ে পড়ছে। তো অ্যাকচুয়াল বিলিংটা তো হওয়া উচিত, খারাপ মিটারগুলো চেঞ্জ করে দেওয়া উচিত, মিটার পাল্টিয়ে দেওয়া উচিত। বা গ্রাহকেরও যদি কোনো অভিযোগ থাকে, যে আমি মনে করি যে এই গত মাসে এসছে ধরুন 1000 টাকা, পরের মাসে যদি আচমকায় একই বিদ্যুৎ ব্যবহার করার জন্য 2500 টাকা আসে, মিটারে তো তাহলে একটা গন্ডগোল আছে। তাহলে সেই মিটারটা চেঞ্জ করে দিতে হয়, পাল্টিয়ে দিতে হয়, বা ঠিক করে দিতে হয়। এর দায়িত্ব নিগম নেয় কি? অভিযোগ জানালে এগুলো এনকোয়ারি করে কি? গ্রাহকের ডাকে সাড়া দেয় কি? দেয় না তো। এই প্রশ্নগুলো কি নিগমকে করাটা কি অপরাধ? এই অবস্থা তারা করছেন। এবার আপনার জানা দরকার যে ওই যে 10 সালে যে হঠাৎ করে দেখছেন যে 62%, জানেননি কেন হয়েছে? সত্যরা বলে না, আমি সত্যরা বলি। 2009 পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী, মানে ইন্ডিয়া, যে গ্যাস কিনবো আমরা রুপিতে টাকা। 2010-এ একটা আইন করে দিল। কি আইন? যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে, গ্যাস আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনা বেচা হবে ডলারে, ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে। কারণ ডলারের সাথে টাকা যে মান, এটা উঠানামা করে। তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 45.73, আজকের তারিখে 86 টাকা। $1 = 86। এবং এই যে বাড়লো, বাড়ার পরে কবে বেড়েছে? তার সময় বেড়েছে কিন্তু 4 টাকা 20, আমাদের সময় 6 টাকা 10, আরো বেড়ে গেছে 8 টাকা 57। তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে হয়েছে, কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে। কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে,
দ্রব্যমূল্য সাধারণত বাড়ে। দেখতে হবে সরকারকে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে কিনা। এই যে রেট, এই রেট ডলারের, এই কথা অনেক সময় যদিও ডেইলি মিসার কথাটা নাম, তবু কিন্তু মাঝে মধ্যে জানে যে এত বছর আগের কথা কে খবর পাই, সিবাদ আজানি পত্রিকা উঠছে। এই সিবাদ থেকে যে বাইর করুম আমরা, এটা তো বোঝা উচিত ছিল বিদ্যুৎ নিগমের সামনে যাওয়ার আগে, ভাবানো উচিত ছিল যে ডেলি দেশের কথা অত বাইর করতে পারে। এই সিস্টেমে দাম বাড়তে হচ্ছে। তারপরে আমাদের গভর্নমেন্ট আসার পরে দেখেন খুব ইন্টারেস্টিং, মোদী সরকার আসার পরে বলল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের বলে দিল যে না, যদি বাড়েও তোমার একটা আমি ক্যাপ করে দিলাম, উর্ধ্বসীমা বেঁধে দিলাম। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তুমি কিন্তু এর উপরে যাবে না। কত ক্যাপ করে দিল? 6 টাকা 50। ডলারের দাম বাড়লেও ওএনজিসি যে গ্যাস কিনবো আমি, সেখানে 6 টাকা 50 আমাদের রেট চলবে। তো এই হলো জিনিসটা। এই যে ডলারের কথাটা, এই সিস্টেমটা কোন আমলে হয়েছে? মে 31, 2010। তখন কেন্দ্রের কে সরকার? ইউপিএ, কংগ্রেস পরিচালিত সরকার। এই ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা, ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা কে করেছে? ইউপিএ গভর্নমেন্ট। আগে ছিল টাকায়, তাহলে আমাদের অনেক লাভ হতো, করলো তারা। ওই যে একটু আগে বলছিলাম যে এই রেগুলেশন 2011 রাজ্য সরকারের যে কমিশন, অথরিটি রেগুলেটরি কমিশন বলছে, দি এপিপিএ চার্জ শ্যাল নট এক্সিড 25%। ওই যে একটু আগে বলছি, তুমি নিজে করো, কিন্তু আমার কাছে যখন আসবে যদি এটা না দেখাতে পারো, তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো। গ্যাসের দাম বেড়েছে, আরো বাড়াতে পারত, কিন্তু গ্রাহকদের কথা বিজেপি সরকার চিন্তা করে। এবং যেটা আমি বলছি, 62% বাড়লো, 40% বাড়লো, টোটাল 116% বৃদ্ধি হলো। আর টোটাল 7 বছরে 24.93%, মানে 25%। এতে আমরা খুশি না। 1 টাকা না বাড়াতে পারলে খুশি হতাম। কিন্তু বিদ্যুৎ নিগম, তাদের তো চলতে হবে, তারা কিভাবে করবে? তারা সময় একবার বেড়েছে, কিন্তু পর 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 মানুষের থেকে টাকা নিয়েছে। আর আমারটা যে সময় বেড়েছে, কেউ বলতে হবে 18-19-এ বেড়েছে, কেউ বলতে হবে 19-20 বেড়েছে, কেউ বলতে হবে 20-21-এ বেড়েছে। তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের ঠিকভাবে চলছে। যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল, তখন কি করবে নিগম? আমার তো জনগণের কাছে কারেন্ট নিয়ে যেতে হবে, এটা করলো। আগে বামফ্রন্ট সরকার থাকতে সাবসিডিটা ছিল গ্রাহকদের জন্য বেশি। কোন গ্রাহক? গরিব গ্রাহক, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য সেই সাবসিডিটা বেশি ছিল। এখন সেই নিয়মটা কোথায় গেল তা জবাব দিতে পারবেন? এবং এই অবস্থা চলছে, এবং এখানে দাঁড়িয়ে সোজা কথা এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে নিগম একসময় লাভজনক সংস্থা ছিল, সরকারকে লভ্যাংশ জমা দিয়েছে। এবং এই নিগম আমাদের কাছে যা খবর, এখন 700 থেকে 1000 কোটি টাকা দেনা। বিদ্যুৎ কিনে এনেছে, টাকা দিতে পারেনি, গ্যাস কিনে এনেছে, টাকা দিতে পারেনি। এটার ক্ষেত্রে নিয়মটা কি, যে বিদ্যুৎ কিনে এনে আপনাদেরকে দিচ্ছে, ধরুন পাল্লাটানা, বনারচক, আরসিনগর, নর্থ ইস্টের প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ কিনে আনছে, এটা যদি রাইট টাইমে পেমেন্ট করে রিবেট পাবে, আর রাইট টাইমে পেমেন্ট না করলে পেনাল্টি দিতে হবে। তারা রাইট টাইমে পেমেন্ট করছেন না, পেনাল্টি পড়ছে, এবং এই পেনাল্টি সুদের উপর সুদ গিয়ে বিশাল আকার ধারণ করেছে। নিগমটাকে রুগ্ন করে দেওয়া হলো তাদের কৌশল। এ করতে করতে নিগমটাকে রুগ্ন করে দাও। কোম্পানি একটি আছে, যেই কোম্পানি বছরের পর বছর খারাপ অবস্থায় যায়, অলাভজনক হয়ে যায়,
এবং সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, বিরাট ঋণগ্রস্ত হয়ে যায়, তখন সেই কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিটা রুগ্ন ঘোষণা করে। রুগ্ন মানে শেষ। এবং এটা হলো বেসরকারি হাতে দিয়ে দেওয়ার একটা অন্যরকম পদ্ধতি। 5টা বিদ্যুৎ ডিভিশন তারা বেসরকারি হাতে দিয়েছেন, বিরাট পরিমাণ বিদ্যুৎ নিয়ে ব্যবহার করেছেন, টাকা ফেরত দেননি। জানেন রাজ্য সরকার কিনে এনেছে, নিগম কিনে এনেছে বিদ্যুৎ, সরবরাহ করেছে 5টা বেসরকারি ডিভিশন, সাবরুম, মনপুর, ওই লংচাইবেলি, কুমারঘাট, কৈলাসহর বেসরকারি হাতে দিয়েছেন। এরা করেছে কি, টাকা পয়সা তুলে গ্রাহক থেকে মুঠাটা বেঁধে, একটা তো একদম হাওয়া, কৈলাসহরটা হাওয়া, প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে প্রায় 150 কোটি টাকা, সত্য মিথ্যা বলতে পারবো না, কোটি টাকার কাছাকাছি টাকা শোধ না করে গ্রাহক থেকে তুলেছে, নিগমে জমা দেয়নি, পালিয়ে গেছে বা চলে গেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? এই সংস্থাকে গ্রেপ্তার করা হবে না কেন? তাদের সম্পত্তি ক্রোক করা হবে কেন? টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি আগেই সুযোগ করে দেওয়া হয়েছিল টাকাটা তুলে পালিয়ে যাও? এবং এর পেছনে কোনো গোপন রহস্য আছে কিনা, তাদের কি লেনদেনে কোনো ব্যাপার সেবার আছে কিনা, তাদেরকেই তো এই জবাব দিতে হবে। এই জবাব তো তাদেরকে দিতে হবে। 5টাই দেখা যাচ্ছে ফেল করেছে, ঠিকমতো পরিষেবা দিতে পারছে না। এই কারণে আমরা বেসরকারিকরণের তীব্র বিরোধী। আর এটার সরকারি অ্যাসেটটা তো বেসরকারি না, রাজ্যের জনগণের টাকায় তৈরি করা সম্পদ। এই নিগমের যে সম্পদ, এটা রাজ্যের মানুষের টাকায় তৈরি করা সম্পদ, এটা বেসরকারি হাতে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আজকে তারা ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে যাচ্ছে। লাস্ট আমি যেটা বলবো, বিপদাপন্ন করে তুলেছে তারা। খবর রাখেন কি, ত্রিপুরা সরকার রাজ্যের জনগণের টাকায় বড়মুড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এখান থেকে 2টা টারবাইন থেকে আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম, 2টাই মুখ থুবড়ে পড়েছে, মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের নিজস্ব প্রজেক্ট ত্রিপুরার। দ্বিতীয় প্রজেক্ট রুখিয়া, এখান থেকে গড়ে প্রতিদিন 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বামের আমলে, এখন এখানে 20 মেগাওয়াট পাওয়া যায়, বাকিগুলো সব বন্ধ। 3rd ইউনিট ত্রিপুরা সরকারের ডম্বুর, এখান থেকেও শুনেছি বিদ্যুৎ উৎপাদন হয় না, মানে রাজ্য সরকার 0, 20 মেগাওয়াট মাত্র। সবটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, বেসরকারি প্রজেক্টের উপর নির্ভর করছে আপনাদের ভাগ্য। বেসরকারি প্রজেক্টের কাজ কি, দাম বাড়াও দাম বাড়াও, আপনি শেষে বেশি দামে বিদ্যুৎ কিনে এটাও আপনার ওই বিলের মধ্যে ঢুকে যাবে। কেনাটা যদি বেশি দামে হয়, বিক্রিটা বেশি দামে হবে, স্বাভাবিক নিয়ম এটা। সেখানে গিয়ে এইটাকে রুগ্ন করে আমাদের রাজ্যের নিজের সম্পদকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের কিনারে নিয়ে গেছে রাজ্যের সম্পদকে। নিগম এই জবাব জনগণকে দিতে হবে। আমাদের প্রজেক্ট তৈরি করা ছিল, আজকে 7-8 বছর ধরে শুনছি এটাকে উন্নত করা হবে, রুখিয়া উন্নত হবে, বড়মুড়া উন্নত হবে। এখান থেকে শুধু এই যে উপর যে হিটটা উঠে, আপনারা গিয়েছেন দেখেছেন রুখিয়া বড়মুড়াতে, দেখবেন উপরে একটা হিট উঠে, এই হিটটা থেকে নতুন টেকনোলজি যেটা, সেই টেকনোলজিতে হিটটাকে দিয়ে নতুন গ্যাস রাখবে না, ওই হিটটাকে দিয়ে আরও প্রায় 50% বিদ্যুৎ উৎপাদন করা যায়। শুধু টারবাইনটা বসাতে হবে, ফুয়েল কোনো খরচ নাই, এটা কম দামে পাওয়া যায় বিদ্যুৎটা। তাতে গিয়ে গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারে। যেটা হয়েছে রামচন্দ্রনগরে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন, পাল্লাটানা করেছেন, ওই এদিকে ওই সোনামুড়া মনারচক নিপকো করেছে। তাহলে রাজ্য সরকারের এই প্রজেক্টগুলো, এগুলি বামফ্রন্ট সরকার সব প্রজেক্ট পাঠানো হয়েছিল স্যাংশন, কেন গত 7 বছরের উপর এই প্রজেক্টের কাজ শুরু হলো না? কেন প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে? আসলে চাইছে না রাজ্যের প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেলে ওই আদানি আম্বানির মতো কোম্পানিরা এখন বিদ্যুৎ ক্ষেত্র দখল করে নিচ্ছে, সমস্ত সরকারি কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে। আদানির মতো আম্বানির মতো লোকদেরকে আগরতলা শহরে ঢোকার জন্য, আপনার রাজ্যে ঢোকার জন্য, গ্রামে যাবে না, শহরগুলো দখল করার জন্য, সেখানে গিয়ে উৎপাদন ক্ষেত্র দখল করার জন্য এই পথটাকে সুগম করে দিচ্ছে। সর্বনাশা পথ, ভয়ঙ্কর পথ, ভবিষ্যৎ বিপন্ন হবে, মানুষকে সেটা ভুগতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট করাটা, অর্থাৎ ফুয়েল কিনা মানে গ্যাস, এবং
এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে, এটা যদি বৃদ্ধি পায় তাইলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা? এই অ্যাডজাস্টটা করেছে, তাও কত? 70 পয়সা পার ইউনিট। আমি খুশি না, নিগম আমি খুশি না, কিন্তু আরেকবার যেটা বললাম, ওই যে বলছি 140 1.40 টাকা, আমার যে বাড়িয়েছে ডাবল। আর এখানে এখন বাড়ানো হয়েছে 7 পরে 7.15 বলে, তারপর হলো 10.73, এটা বলছে টোটাল 24। এখন টোটাল বেড়েছে 11, রাফলি 11%। তো না হলে ভালো হতো। তাহলে আমি এখনো কিন্তু মিটারে যাই না, এটার মধ্যে না বাড়াতে পারলে ভালো হতো। যা বিল আসবে, আমি কিন্তু মিটারে যাব, মিটারে এখন যাবেন না, নাহলে গুনে ফেলবেন। এই জন্য বারবার আমি দেখছি একজন বিরোধী রাজনৈতিক বন্ধু ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে, নাম বলবো না। বাস্তবতা থাকতে হবে। এবং হ্যাঁ, আপনারা দেখবেন বিলের গায়ে লেখা আছে সান্ড্রি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সান্ড্রি? বকেয়া, এরিয়া বলতে পারেন, বিভিন্ন বলতে পারেন। এই সান্ড্রিটা কোত্থেকে আসলো? ওই যে মিটিংটা কত হবে? মে মাসে। এফেক্ট দেখালো কবে? এপ্রিল মাসে 1 তারিখ। ওই যে একটু আগে যে বামেদের আমল, জুন মাসে অর্ডার, এফেক্ট কবে? এপ্রিল 1। তাহলে এপ্রিলের জুনের আগে যে মাসগুলি, এগুলির টাকা আসতে হবে। এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টার্মে বিভিন্ন বলতে পারেন, সান্ড্রিও বলতে পারেন, এরকম ভাবে বলেছে। টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে, সান্ড্রি। এটা এরিয়া। তাহলে বেড়েছে কত? ধরে নিলাম 11%। তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না, কিন্তু অনলি ফুয়েল মেনশনই করে দিল। দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে, ফুয়েল। এটা আর সান্ডি শব্দ একটা আছে। সান্ডিটা মানে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল, যদি 30 টাকা বাড়ে, নিগম কি করেছে? নিগম করেছে যে যেহেতু 2টা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেব না, আমি খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হয়ে, জুলাই মাসের বিলের সাথে দেব না, জুলাই মাসে অর্ধেক দেব, অগাস্ট মাসে অর্ধেক দেব। 2টা মাসের বিলটাকে যোগ করে দিয়েছে, যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই মাসের বিলের সাথে, অগাস্টের সাথে আসবে আরেকটা, সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিচ্ছু আসবে না, সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। এটা নিগম এখন 3টা করে বিভক্ত হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন। এই একটু আগে বলেছি, আপনারা বোর্ডের সাথে কাজ করুন, যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক, যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে, যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়াটা এসে যুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো। সেই জন্য এই মাসেরটা এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে। আগের মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, দেখুন, তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এমডি সাহেব বলেছে, ঠিক আছে স্যার, এটা খারাপ কথা বলেননি। আমি আগে যদি আমাকে বলতেন, আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে। কিন্তু মনে রাখবেন, নিগম দে আর নট বাউন্ড টু কাম মি। তাহলে ইন্টারফারেন্স, তাহলে কমিশন কেন? তাহলে আল্লাহ অথরিটি তাকে পাওয়ার দিয়েছে, তাকে যদি আপনি মনে করতেন এসব পছন্দ না, আগের যারা সরকার ছিল অ্যামেন্ডমেন্ট করলো না কেন কিছু,
ইলেকট্রিসিটি তো কনস্টিটিউশনে দেখবেন কনকারেন্ট লিস্ট হলে আপনি যান না কেন? শুধু কেন্দ্রের বকার জন্যই তো আসেন নাই। তো আমি আসার সময় বলে এসেছি যে এক কাজ করুন, যেহেতু লোড মনে হচ্ছে অনেকের, লোডটা যেহেতু মনে করছে সেকেন্ড মাসের যে এরিয়ারটা আসবে সেটা যেন একবারে নেবেন না, একবারে না নিয়ে ওটাকে 6টা মাসে ইনস্টল এটাকে ভাগ করে দিন যাতে মানুষের লোডটা কমে যায়। উনি বলছেন স্যার ঠিকই বলেছেন, তাহলে আমরা মিটিং বসে একটা কিছু চিন্তা করছি। এ হলো এই বিল সম্বন্ধে। লস এত চাকচিক্য কেন? বিজ্ঞাপন হেন তেন, বামফ্রন্ট সরকার তো ছিল, কয়টা বিজ্ঞাপন দিয়েছে? নিগমের খাওয়ার বহর, অন্যান্য খরচের বহর, চাকচিক্যের বহর অস্বাভাবিক বেড়ে গেছে। খাই মেটে না, খাই মেটে না এমন অবস্থা। তো এই যে টাকাটা খরচ হয় এটা কিন্তু গ্রাহকের উপরে গিয়ে পড়ে। এক কাপ চাও যদি, আমি জানি না আজকে প্রতিনিধি দলকে নিশ্চয়ই খাওয়ায়নি, এবং আচ্ছা এবং এর গিয়ে দায়িত্ব জ্ঞানীরা শুনলাম কথাই বলেনি। ভয়, কাপুরুষ কাপুরুষ মানুষের সামনে দাঁড়াতে ভয় পায়, জবাব নেই তো, উত্তর দিতে পারবে না তো, ভয় পায়। এই সাহস কি করে নিগমের হয়? এটা সরকার দায়ী। মানুষ আসবে, আগেও তো মানুষ আসতো, গেলে বামের আমল আসতো, ওই 2% 3% বাড়ালে মিছিল করে আসতো বিরোধী দল, বসতেন, নির্দেশ ছিল যারাই আসে বসতে হবে, কথা বলো, তোমরা তোমাদের যুক্তি দাও, মানুষের যদি কোনো যুক্তি থাকে সেটার থেকে শিক্ষা নিয়ে শিখতে হবে, ভুলটা শোধরাতে হবে। এটা কি এই চলছে? কাজে এই অরাজকতার রাজত্ব দেশটাকেও ধ্বংস করছে, রাজ্যটাকেও ধ্বংস করছে, বিদ্যুতের নামে যে রাজ্যটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে, এটা শুধু একটা মিছিল করে বাঁচাতে পারবেন না। প্রচারে নিয়ে যান, স্মার্ট মিটার বয়কট করুন, আওয়াজ তুলুন যে স্মার্ট মিটার লাগাতে দেব না। এবং গোটা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে গেছে, এবং বিদ্যুৎ ক্ষেত্রকে রক্ষা করার জন্য আগামী মাসে বা এই মাসের শেষার্ধে আলোচনা চলছে দিল্লিতে। সারা দেশে প্রথম 1 ডে স্ট্রাইক, তারপরে লাগাতার ধর্মঘট। চণ্ডীগড়ে যা হয়েছে, উত্তরপ্রদেশে যা চলছে, মহারাষ্ট্রে যে ধর্মঘট হয়েছে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। বেসরকারীকরণ করা 2022 বিদ্যুতের বিল কার্যকরে কৃষকের সর্বনাশ, মানুষের সর্বনাশ করতে দেওয়া হবে না।